ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা, রোজার আগে ভোট, 60 দিন আগে তফসিল। মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রেখে গুম সংক্রান্ত অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন, 3 স্থলবন্দর বন্ধ ঘোষণা। শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ, বুক জুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন, ট্রাইব্যুনালে বললেন বাবা। এবং দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন, সমস্যা সমাধানে কমিটি গঠন, জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে 24টি পরিকল্পনা নেওয়া হয়েছে। রোজার আগেই নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আক্তার আহমেদ বলেন, ভোটের 60 দিন আগে তফসিল ঘোষণা করা হবে। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এখন সম্মিলিতভাবে আমরা যেটা আপনাদেরকে আজকে জানাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের কর্মপরিকল্পনাটা কি। সুনির্দিষ্ট করে তফসিল এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলেও কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন ইসি সচিব। জানান, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলসহ অংশীদারদের সঙ্গে সংলাপ শুরু করবে তারা, যা চলবে অক্টোবর পর্যন্ত। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা 17 কি 18, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবো এটা তো বলতে পারছি না। কর্মপরিকল্পনায় নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা জানায় কমিশন, যেখানে এবারে ভোটদানের সুযোগ পাবেন প্রবাসীরা। আমি কি জানি আগামী 8 ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের, এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। এটাই হচ্ছে দৃঢ়তা, এবং এটাই আমরা চাই। আপনাদের দিক থেকে ওই সহযোগিতাটাই চাই। আপনারা যদি অনুমান করেন যে আগামীতে এই সমস্যাটা আছে, আপনারা আমাদেরকে বলেন, আমরা সেই ব্যবস্থা নিব। কিন্তু আমি না জেনে বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ভোট কেন্দ্র ঘিরে নানান পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি বুথে 600 পুরুষ ও 500 নারী রাখার চিন্তা করা হয়েছে। এছাড়া 15 সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হবে বলে জানান আক্তার আহমেদ। ভবিষ্যৎ দ্রষ্টা আমরা নই। আমরা ভবিষ্যতে যেটা আসবে সেটাকে সামাল দেওয়ার জন্য যাবতীয় যা করার আমরা সময় মতন করব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশ আরও অধিকতর পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গুম সংক্রান্ত অধ্যাদেশ মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্দরগুলোতে কোনো বাণিজ্য হয় না, ফলে সরকারের অতিরিক্ত খরচের বোঝায় পরিণত হয়েছিল। আপনারা জানেন 30 তারিখে বাংলাদেশের পুরো বিশ্বেই গুম প্রতিরোধ, গুম প্রতিকার নিয়ে সারা বিশ্বে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এ সময় তিনি আবু সাইদকে যেদিন হত্যা করা হয় সেই দিনের ঘটনা তুলে ধরেন। আদালতকে তিনি বলেন, আবু সাইদের বুক জুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন। গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে 14 সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি আন্দোলন করে জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান জানান। বিকেলে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খানের সভাপতিত্বে প্রকৌশলে পেশার বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবি সমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্তে গঠিত কমিটির প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ আয়োজিত অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরি হলে পুলিশ তাদের আটক করে। এদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন। পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে গোলটেবিল বৈঠক করেছে এমন খবরে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে, পরে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড কামাল হোসেন উপস্থিত থাকার কথা ছিল। সারা দেশে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এখন ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রকোপ চলছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সী মানুষ এই জ্বরে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার ABM আবু হানিফ জানান, ডেঙ্গু মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। সারা দেশে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ। জ্বরের তীব্রতায় শরীরের ব্যথায় কাহিল অবস্থা রোগীদের। জ্বর এলেই করছেন ডেঙ্গু টেস্ট, নেগেটিভ হলেই চিকুনগুনিয়া নয়তো করোনা। টেস্টে এসব ভাইরাস নেগেটিভ হলেই মৌসুমি জ্বর ধরে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড ও মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ। রোগ কিন্তু সময়ের সাথে মিলিয়ে দেখা যাচ্ছে যে রোগের লক্ষণগুলো পরিবর্তিত হয়। সুতরাং আমরা স্থায়ীভাবে সুনির্দিষ্টভাবে কখনোই বলতে পারি না যে এই লক্ষণগুলো হলেই এটা করোনা, এই লক্ষণগুলো হলে এটা চিকুনগুনিয়া, এই লক্ষণগুলো হলে এটা জিকা ভাইরাস দিয়ে হয়েছে, এই কথাগুলো আমরা বলতে পারি না। তথাপিও সাধারণভাবে আমরা ধরে নিই যেটা, সেটা হলো যে যদি দেখা যাচ্ছে জ্বরের সাথে কাশি আছে, গলা ব্যথা আছে, সর্দি জ্বরের লক্ষণগুলো আছে, মুখের স্বাদ কমে যাচ্ছে, এই জিনিসগুলো করোনা ভাইরাসের লক্ষণের সাথে চলে যায়। এসব রোগ থেকে মুক্তি পেতে পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর ABM আবু হানিফ। মশা, যে এডিস মশার স্বাভাবিক বৈশিষ্ট্য হলো সাধারণত এরা দিনের বেলা কামড়ায়, সকাল সন্ধ্যা এরকম সময় কামড়ায়। তার মানে ওরা কিন্তু চুক্তি করেনি যে রাতে কামড়াবে না, রাতেও কামড়াতে পারে। মানুষের যেরকম স্বভাবের পরিবর্তন হয়, মশারও কিন্তু স্বভাব পরিবর্তন। তা আমরা যেটা ঘুমাবো যখন, আমরা যেন মশারি ব্যবহার করি। কর্মক্ষেত্রে যেন আমরা হাতাযুক্ত জামা, মোজা এগুলো যেন ব্যবহার করি। জ্বরের উপসর্গ দেখা দিলেই আতঙ্কিত না হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। আমাদের যদিও প্রস্তুতি আছে, আমাদের DNCC ডেডিকেটেড হসপিটাল থেকে শুরু করে মুগদা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 1990 সালে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা ও আহতদের যথাযথ সম্মান দেওয়ার দাবি জানিয়েছে অপরাজেয় 90 সংগঠন।
জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটি। এ সময় ৯০-এর ছাত্র আন্দোলনকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা ও স্বীকৃতি দেওয়ারও দাবি তোলা হয়। সংগঠনের আহ্বায়ক আলী আক্কাস নাদিম বলেন, গণ আন্দোলনের প্রতিটি ঐতিহাসিক মুহূর্তেই এদেশের ছাত্ররা পথে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম এবং ওফাত একই দিনে সমাজে এমন ধারণা প্রচলিত আছে। এই প্রেক্ষাপটে মহান সংস্কারক হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহে পবিত্র কুরআন, হাদিস ও ঐতিহাসিক তথ্য দিয়ে প্রমাণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস ১ রবিউল আউয়াল, কারণ তিনি বিদায় হজের ৮১ দিন পর ওফাত লাভ করেছিলেন। মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা বিষয়টি বিস্তারিত তুলে ধরেন। মণ্ডল এনামের রিপোর্ট। বুধবার বিকেলে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে দেওয়ানবাগীর দল ওলামা মিশনের উদ্যোগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ১৫০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৫ শতাধিক ওলামায়ে কেরাম অংশ নেন এই অনুষ্ঠানে। আল্লাহর প্রিয় বন্ধু নূরে মুহাম্মদের অধিকারী এ সময় ডক্টর কুদরতে খোদা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম সৃষ্টিকুলের সবচেয়ে বড় ঈদ। শুধু মুসলিম জাতির জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য এই দিন আনন্দের। এই ঈদ মানে খুশি। আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ খুশির দিন হচ্ছে আমার নবী যেই দিন এই দুনিয়ায় শুভ আগমন করেছিলেন। ১২ রবিউল আওয়ালকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ওফাত দিবস হিসেবে গণনা করায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবের জন্মদিনে আনন্দিত হতে না পেরে মুসলিম জাতি রহমত থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান তিনি। বিদায় হজ থেকে ৮১তম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছেন। বিদায় হজের ৮১তম দিন কোনোভাবেই ১২ রবিউল আউয়াল হবে না, পহেলা রবিউল আউয়াল হবে। আমার মুর্শিদ বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই এই সংস্কার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পহেলা রবিউল আউয়াল এবং তিনি জন্মগ্রহণ করেছেন ১২ রবিউল আউয়াল। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, রোজার আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল। মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রেখে গুম সংক্রান্ত অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন, ৩ স্থল বন্দর বন্ধ ঘোষণা। শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ, বুক জুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন, ট্রাইব্যুনালে বললেন বাবা। এবং দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন, সমস্যা সমাধানে কমিটি গঠন, জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান। এশিয়ান নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।